স্যার, চাকরিটা আমার খুব দরকার। ঘরে মেন আর্নিং মেম্বার বলতে এখন শুধু আমিই রয়েছি। বাবা ও মা আর কেউই বেঁচে নেই। তাহলে বাড়িতে কি তুমি একা থাকো? না স্যার, বাড়িতে আমার ঠাকুরদা রয়েছে। ঠিক আছে, তুমি এখন এসো, আমি দেখছি কতটা কি তোমার জন্য করতে পারি। তবে পুরোপুরি কথা কিন্তু আমি দিতে পারছি না, বলে তোমায় জানাবো। ঠিক আছে স্যার, একটু দেখবেন, খুব সমস্যার মধ্যে রয়েছি। আপনার মুখ থেকে সুসংবাদ শোনার অপেক্ষায় রইলাম। বলে দরজার দিকে পা বাড়াতে যাবে অমনি স্যার প্রশ্ন করলেন, তোমার নামটা কি বলে যেন? ভুবন সমাদ্দার। অফিস থেকে বেরোনোর মুখে ভুবনের সাথে মুখোমুখি সংঘর্ষে হাতের সমস্ত কাগজগুলো মাটিতে পড়ে যেতেই সুতপা বড় বড় চোখ মেলে ভুবনের দিকে তাকিয়ে নিয়ে বলল, সরি, আই এম এক্সট্রিমলি সরি। কোন দিকে যাচ্ছেন দেখে চলতে পারেন না? কাগজগুলো আমি তুলে রাখছি। বলে মাটিতে পড়ে যাওয়া সমস্ত কাগজ তুলে নিয়ে তার হাতে তুলে দিয়ে আরও একবার ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেল। সুতপাও সেখানে না দাঁড়িয়ে থেকে একবার রাগত দৃষ্টিতে ভুবনের দিকে তাকিয়ে সোজা তার রুমের দিকে এগোলো। এখন ঘড়িতে সন্ধে 7:45। এই স্টেশনের শেষ ট্রেনটা 7:30 চলে গেছে, তাই ভুবনকে এখন বাসে করেই বাড়ি ফিরতে হবে। এই অঞ্চলে এটা একটা খুব বড় সমস্যা। রাত 7:30টার পর এখানে কোনো আপ ট্রেন পাওয়া যায় না, তাই এখানে যারা কাজ করে তারা প্রত্যেকে 7টার মধ্যে কাজ কমপ্লিট করে স্টেশনে চলে আসে। বাবু বাবু একটু সাহায্য করবেন বাবু। হঠাৎ পিছন থেকে কেউ একজন কথা বলে উঠতেই ভুবন পিছন ফিরে দেখল একজন বছর 21 কি 22-এর একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হলো পাশে বস্তিগুলোর মধ্যে থেকেই এসেছে। পরনে মলিন বস্ত্র ছিঁড়ে গিয়ে ভেতরের অংশ দেখা যাচ্ছে। চোখে মুখে ধুলোবালি লেগে চিকচিক করছে। ভুবনের এমনিতেই ট্রেন মিস হয়ে গেছে, আরও দেরি করলে হয়তো এবার বাসটাও পাবে না। পরে আসিস, এখন দেরি হয়ে গেছে। কিন্তু ভুবনের এই কথা শুনে মেয়েটা কোথাও না গিয়ে তাকে বলল, বাবু যা দিবেন তাই নেব, কিছু দিন না বাবু, কিছু দিন না, খুব খুব খিদে পেয়েছে। কথাটা শুনে ভুবনের শরীরে এরকম হচ্ছে কেন? কেমন একটা অস্বস্তি হচ্ছে ভুবনের। সেই মেয়েটার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, চল আমার সাথে, আজ তোকে ভর পেট না খাইয়ে ছাড়ব। বলে ভুবন মেয়েটার হাত ধরে তাকে রেল লাইনের পাশের মাঠটার দিকে নিয়ে গেল। ভুবনের ব্যাগে তখনও 2টো চকলেট কেকের প্যাকেট রয়েছে। এবার সেগুলি সে মেয়েটাকে দিয়ে বলল, ধর। মেয়েটা কেকের প্যাকেট 2টো দেখে বেশ খুশি। তোর নাম কি? সালোনি সিং। নামটা শুনে ভুবন ঠায় তার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন মনে হলো কিছু একটা হিসেব কষে নিচ্ছে সে। মুখটা কি করে রেখেছিস বলতো? এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে তো রোগে পড়বি। এই কথা শুনে মেয়েটা সামান্য লজ্জা পেল। আয় আয়, আমার কাছে আয় তো। বলে সালোনিকে সে কাছে টেনে নিয়ে নিজের কোলের ওপর বসিয়ে দিল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, মেরো না। মিস্টেরিয়াস স্টোরি টেলারে আজ আপনাদের সকলকে আর একবার স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী মলয় হাজরার লেখা নরক থেকে আসছি। আমাদের পৃথিবীতে, আমাদের আশেপাশে এমন প্রচুর মানুষ আছে যারা স্বাভাবিকভাবে সুস্থ দেখালেও তারা ভিতরে ভিতরে অসুস্থ হয়। মানসিক ভারসাম্যহীন শব্দটা শুধুমাত্র পাগলা গারদে থাকা লোকজনদের জন্যই সীমাবদ্ধ নয়, তার আরও একটা রূপ আছে এবং সেই রূপটা ভীষণ রকম ভয়ঙ্কর।
স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার এই রোগটা এই ধরনের বিষয়ের মধ্যে পড়ে। আজ সেই স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে একটা ভয়ঙ্কর রোমহর্ষক কাহিনী আপনারা শুনতে চলেছেন। নরক থেকে আসছি। মেয়েটাকে খুব বিভৎসভাবে মারা হয়েছে স্যার। আমার তো ভাবলেই এখনো গায়ে কাঁটা দিচ্ছে। উত্তেজিত ভাবে স্যারকে কথাটা বলে উঠল প্রকৃতি। চায় চুমুক দিতে দিতে জিজ্ঞেস করলো এই কোম্পানির মালিক পঙ্কজ লাহিড়ী। মেয়েটা কোথায় থাকতো বললে যেন? পাশেই, এই তো রেল লাইনের ধারে যে বস্তিগুলো রয়েছে ওইখানেই। যতদূর শুনেছি মেয়েটার মা বলেছিল যে মেয়েটা প্রতিদিনই বিকেলে স্টেশনের আশেপাশে ভিক্ষে করতে বেরোতো, আর সন্ধে অবধি ভিক্ষে করে রাতের মধ্যে ঘরে ঢুকে পড়তো। সেদিনেও বেরিয়েছিল, কিন্তু সেদিন যখন অনেক রাত হয়ে গেলেও ঘরে ফিরছে না সেই মেয়ে, তখন বস্তির লোকেরা মিলে ওকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে স্টেশনের পাশে একটা খালি জমির পাশে পুকুরের মধ্যে থেকে ওকে উদ্ধার করে। মেয়েটাকে সম্পূর্ণ নগ্নভাবে পাওয়া গেছে, আর শরীরের বিভিন্ন অংশে যেন খুবলে খুবলে। ও বাবা, আমার তো ভাবতেই। আই সি, খুবই নৃশংসভাবে মারা হয়েছে। স্যার আসবো? হঠাৎ দরজার সামনে কারো একটা গলার আওয়াজ শুনে পঙ্কজবাবু সেদিকে তাকিয়ে বললেন, হ্যাঁ এসো ভুবন, তোমারই অপেক্ষা করছিলাম। এরপর ভুবন তার নির্দেশ মতো চেয়ারে এসে বসল। কিছুক্ষণ কাজের কথা নিয়ে আলোচনা করার পর পঙ্কজবাবু বললেন, কোনো কিছু সমস্যা হলে নিঃসংকোচভাবে আমাকে বলতে পারো, আর আমি যদি না থাকি তাহলে তুমি প্রকৃতিকেও বলতে পারো। ওকে ভুবন? হ্যাঁ স্যার, অলরাইট। ঠিক আছে, অল দ্য বেস্ট, তুমি আসতে পারো। ভুবন চলে যাওয়ার পর আবার তারা আগের মতো করে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যেতে লাগলো। হ্যাঁ ম্যাডাম, সব কমপ্লিট। ওকে, তুমি তাহলে এবার যেতে পারো। বেয়ারা নিজের মতো কাজগুলো সেরে নিয়ে চলে যেতেই সুতোপাও চেয়ার ছেড়ে উঠে পড়ল। এবার ওকেও বাড়ি ফিরতে হবে। আজ একটু বেশি রাত হয়ে গেছে। আসলে কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন কাজ শেষ হতেই কেবিন থেকে তড়িঘড়ি উঠে পড়ে সুতোপা লিফটের সামনে এসে দাঁড়ালো। সুতোপা সাধারণত লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করে। ওর মতে সিঁড়ি ব্যবহার করলে ও আরও ফিট থাকবে, কিন্তু আজ একটু বেশি রাত হয়ে গেছে বলে বাধ্য হয়ে ওকে লিফট ব্যবহার করতে হচ্ছে। কি একটা কথা মনে হতেই লিফটের পাশে বসা ওয়াচম্যানকে ডাকতে যাচ্ছিল, কিন্তু এমন ক্লান্তভাবে তাকে ঘুমোতে দেখে তার মায়া হলো, তাই আর ডাকলো না। লিফটে উঠে ইতস্ততভাবে অপেক্ষা করতে লাগলো সে। কিছুক্ষণের মধ্যেই 4th ফ্লোর থেকে 2nd ফ্লোরে চলে এলো সুতোপা। কিন্তু সমস্যাটা হলো যে লিফটের দরজাটা 2nd ফ্লোরে এসেই খুলে গেল। কি ব্যাপার? আরেকটা বাটন প্রেস করলো, কিন্তু সেটা কাজ করলো না, কারণ তারপরেই হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। বড় সমস্যায় পড়েছে সুতোপা। একই রাত 12টা বেজে গেছে, তার উপর এই লোডশেডিং। লিফট থেকে বেরিয়ে সে সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিল, ঠিক এমন সময় একদিকে চোখ পড়তেই সে রীতিমতো আঁতকে উঠল। সিঁড়িটা যেখানে বেন্ট হয়েছে সেই জায়গায় একটা লোক দাঁড়িয়ে রয়েছে। অফিসের সবাই তো এতক্ষণ এখানে থাকে না, তাহলে এত রাতে এখানে কে দাঁড়িয়ে রয়েছে? সুতোপা বরাবরই সাহসী মেয়ে, তাই অযথা ভয় পায় না। কিছুটা মনোবল নিয়েই ও সিঁড়ির নিচে নেমে গেল। লোকটির কাছাকাছি এসে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, এ কি ভুবন, এত রাতে এখানে কি করছো? ভুবন কোনো কথার উত্তর দিল না দেখে সুতোপা আবার বলল, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? এবার ভুবন ধীরে ধীরে হাত দিয়ে সুতোপার পিছনের দিকে দেখিয়ে দিল। সেদিকে তাকাতেই দেখল ভুবন তার দিকে তাকিয়ে বলছে, সুতোপা এখানে কি করছো? সুতোপা অমনি মাথা ঘুরিয়ে দেখল সামনে কেউ নেই। ব্যাপারটা কি হলো কিছু বোঝা গেল না। সুতোপা পুরো হক চকিয়ে গেল, কিন্তু ভুবনকে সে এই বিষয়ে কিছু জানালো না। না না, কিছু হয়নি। লিফট আজ গন্ডগোল করছিল বলে সিঁড়ি দিয়েই নিচে নামলাম,
কিন্তু তুমি এখানে কি করছো? আমিও ওপরে উঠেছিলাম আমার ছাতাটা নিয়ে আসার জন্য। লিফট কাজ করছিল না বলে সিঁড়ি দিয়ে নামতেই দেখি তুমি দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছো, তাই দাঁড়িয়ে পড়েছিলাম। ও ঠিক আছে, চলো নিচের দিকে যাই। সুতপার কথা শেষ হতেই ভুবন যেন সুতপার অগোচরে একটু হাসল, যেটা কিন্তু সুতপা লক্ষ্য করল না। ওরা দুজন সিঁড়ি দিয়ে নামতে যেতেই হঠাৎ করে পাশের একটা ঘর থেকে ধমাস ধমাস করে কিসের যেন শব্দ হলো, আর এরকম হতেই ভুবন দৌড়ে সেই ঘরে গিয়ে ঢুকে গেল। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে গেল যে সুতপা কিছু করার বা বলার সুযোগই পেল না। সে সেখানেই দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পরেও যখন ভুবন এলো না, তখন সে সেখানে দাঁড়িয়েই তার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু তবুও ভুবন এলো না। অগত্যা কি করবে বুঝতে না পেরে সুতপা ওই ঘরটার দিকে এগিয়ে গেল যেদিকে ভুবন গিয়েছিল। ঘরের মধ্যে ঢোকার সাথে সাথেই প্রথমেই সে অবশ্য কিছু দেখতে পেল না। ফোনের আলো জ্বালাতেই সুতপা দেখল ভুবন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ভুবনকে এইভাবে পড়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে বলল, ভুবন কি হয়েছে? ওঠো ভুবন, কি হয়েছে তোমার? সুতপা জলের বোতল বের করে ভুবনের মুখের কাছে গিয়ে সবেমাত্র ওর মুখে জল ছিটাতে যাবে, অমনি ভুবন ধীরে ধীরে চোখ খুলে ওর দিকে তাকিয়ে মিটমিট করে হেসে উঠল। সুতপা ভাবল ভুবন হয়তো মজা করছে, আর এটা দেখে সে প্রচন্ড রেগে গিয়ে বলে উঠল, ভুবন আর ইউ ম্যাড? এটা মজা করার সময়? ভুবন একটু সময় নষ্ট না করে সুতপাকে ধরে মাটিতে ফেলে দিল, তারপর ক্ষিপ্র গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। পরদিন সকালে সুতপার মৃতদেহ পাওয়া গেল সেকেন্ড ফ্লোরের করিডরের ঠিক ওপরটাতে। তার দেহটি খুব বাজেভাবে উদ্ধার করেছে অফিসের সিকিউরিটি গার্ডরা। কেউ যেন তার শরীরটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা হলো তার চোখ দুটো, কারণ তার চোখ দুটোর জায়গায় ছিল পুরো ফাঁকা, যেন কেউ খুবলে নিয়েছে। ইন্সপেক্টর দেশমুখ ঘটনাটা পুরোপুরিভাবে খতিয়ে দেখে অফিসের মালিক পঙ্কজ লাহিড়িকে ডেকে পাঠালো। তিনি আসার পর তাকে ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, আপনাদের অফিসে সিসিটিভি ফুটেজগুলো এখনো পাওয়া যায়নি, সেগুলো কি হলো বলুন তো? স্যার আপনি তো জানেনই যে সেই সময় লোডশেডিং হয়ে গিয়েছিল, আর শুধু তাই নয়, কাকতালীয়ভাবে সেকেন্ড ফ্লোরের সিসিটিভিটাও একসাথে খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায় নাকি কেউ ইচ্ছে করে খারাপ করে দিয়েছে? স্যার আমি ঠিক জানি না, তবে এইটুকু বলতে পারি যে সেই সময় এ কাজ করার লোক তেমন কেউ সেখানে ছিল না, কারণ রাতে সিকিউরিটি গার্ড ছাড়া ওই অফিসে আর কেউ থাকে না। তবে কেউ এসে থাকলে আমি জানি না। জানেন না? দেখুন, আপনি সত্যি বলছেন কি মিথ্যা বলছেন তা জানি না, তবে মিথ্যা বলছেন এটা প্রমাণিত হলে কিন্তু আমার হাত থেকে রেহাই নেই আপনাদের। স্যার আপনি যা ভালো বুঝবেন করবেন, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এরকম ঘটনা আগে কোনোদিনও এই অফিসে ঘটেনি। আর তাছাড়া সুতপার শত্রু ছিল বলে তো এই অফিসে আগে কোনোদিনও শুনিনি। ঠিক আছে, তা আমি দেখে নিচ্ছি। পরে আপনাদের যে কোনো সময় ডাকা হতে পারে, তার জন্য তৈরি থাকবেন। এখন যেতে পারেন। আচ্ছা স্যার। ইন্সপেক্টর দেশমুখ বেশ বিস্মিত হলেন। এই ধরনের কেস তিনি আগে কোনোদিন দেখেননি। মানুষকে কেউ কিভাবে এরকম নৃশংসভাবে মারতে পারে? অফিসারদের মধ্যে কেউ কিছু বলতে পারল না, কারণ সেকেন্ড ফ্লোরে গার্ড তেমন থাকে না। এ প্রসঙ্গে অফিসের এক ম্যানেজারের মত, সেকেন্ড ফ্লোর নাকি অনেক বছর ধরেই বন্ধ হয়ে পড়ে আছে, কারণ সেটি অন্য একটি কোম্পানি ভাড়া নিয়েছে। ইন্সপেক্টর যথেষ্ট কোনো কুলকিনারা করতে না পেরে এক প্রকার হাল ছেড়ে দিল এবং মালিককে বলল, আপনাদের সেকেন্ড ফ্লোরে ভালো সিকিউরিটির ব্যবস্থা করুন, কারণ এ ধরনের ঘটনা তো আবারও ঘটতে পারে, তাই আগে থেকে সতর্ক হন। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন তাই হবে। এরপর অফিসের সেকেন্ড ফ্লোরে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হলো খুব ভালোভাবে, এবং সবকিছু ঠিকও হয়ে গেল। কিন্তু 1 মাস পর একদিন রাতের ঘটনা। অফিসের সেকেন্ড ফ্লোরে দুজন সিকিউরিটি গার্ডের ডিউটি পড়েছিল। প্রথম গার্ড বলল, শোন মোজেম, চারপাশটা একটু দেখিস, আমার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। অমনি দ্বিতীয় গার্ড বলল,
হ্যাঁ, তুই ঘুমিয়ে যা আর আমি খালি কাজ করি, আমার যেন ঘুম পায় না। প্রথম গার্ড কথাটার পরোয়া না করেই ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় গার্ড রাগে গজগজ করতে করতে চেয়ার ছেড়ে টয়লেট রুমের দিকে চলে গেল। তারপর কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা। এর মধ্যে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। ফ্যানটা বন্ধ হয়ে যেতেই প্রথম গার্ডের কাঁচা ঘুম ভেঙে গেল। তার খুব অস্বস্তি বোধ হচ্ছে। কি হলো? এই ফ্লোরটার কি রাতকানা রোগ আছে নাকি? কি হয় মাঝে মধ্যে কে জানে। হয়তো এই ফ্লোরটায় একটু বেশি লোডশেডিং হয়, তাই এ কথা বলল সে। কিরে, কোথায় গেলি ভাই? রাগ করলি নাকি? বলে ঘুম ভাঙা চোখে উঠে পড়ল সে। সাথে করে আনা টর্চটা জ্বালিয়ে সামনের দিকে দেখল। বোধহয় টয়লেটে ঢুকেছে। কিছু দূর এগোতেই একটা জিনিস দেখে থামল সে। কে যেন হাত দিয়ে মাটিতে ভর দিয়ে পাশের ঘর থেকে টয়লেট রুমে ঢুকে গেল। আর যে ঢুকলো সে আর কেউ না, দ্বিতীয় গার্ড মোজেম। এবং আর একটা গায়ে কাটা দেওয়া দৃশ্য দেখে প্রথম গার্ডের শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মোজেম হাতে ভর দিয়ে চলছিল, কারণ তার কোমর থেকে পা পর্যন্ত শরীরের অংশ নেই, যেন সদ্য কেউ সেটা কেটে নিয়েছে। ও চারিদিকে রক্ত আর রক্ত। প্রথম গার্ডটি এই দৃশ্য দেখে এমন ভয় পেল যে টর্চ সমেত লাঠিটা ফেলে দিল এবং করিডোর ধরে সিঁড়ির দিকে দৌড় দিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে পৌঁছে গেল ফার্স্ট ফ্লোরে। সেখানে এসে রিসেপশনে ঘরে ঢুকে টেলিফোনে কয়েকটা নাম্বার ডায়াল করে রিসিভারটা কানে তুলে নিল। কিন্তু ওপাশে রিংটোন হওয়ার আগেই তার গায়ে কে একটা হাত রাখলো। ভয় ভয় পেছন ফিরতেই সে দেখলো মোজেম দাঁড়িয়ে আছে। কিরে, কি হলো তোর? এভাবে পালিয়ে এলি যে? সে মোজেমের দিকে তাকালো আর থেমে থেমে বলল, তোর তোর পা কিভাবে ফিরে এলো? পা কিভাবে ফিরে এলো মানে? আমার পায়ের আবার কি হলো? আমি তো দেখলাম। চোখে কি না কি দেখেছিস? তার মধ্যে এখন অন্ধকার, 3টা বাজে, একটু পরেই তো ভোর হবে। এখন পড়ে চ, স্যার জানলে এবার বকাবকি করবে কিন্তু। বলে মোজেম সেকেন্ড ফ্লোরে প্রথম গার্ডটিকে নিয়ে চলল। তাই হয়তো হবে। এমনিতেই ফ্লোরটা তার বিশেষ একটা ভালো লাগে না। সারাক্ষণ আকথা কুকথা চিন্তা করে। তার মধ্যে কাঁচা ঘুম ভেঙে নিশ্চয়ই কিছু ভুল দেখেছে। হ্যাঁ, তাই হবে। মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে দিতে সিঁড়ি দিয়ে সে উপরে উঠতে শুরু করলো। সিঁড়ি দিয়ে কিছু দূরই তারা এগিয়েছিল। হঠাৎ মোজেম বলল, তুই কি যেন বলছিলিস আমার পায়ের ব্যাপারে? আমার পায়ের কি হয়েছে? হ্যাঁ, আমি দেখেছিলাম তোর পা নেই। তুই হাতে ভর দিয়ে টয়লেট রুমে ঢুকে গেলি। ঘুম চোখে কি সব ভুলভাল দেখে কি ভয়টাই না পেয়েছিলাম। ও ছাড়। কেন ছাড়বো? কেন মানে কি বলছিস? তুই বললে কিস নি, ঠিকই দেখেছিস, আমার পা নেই। এই কি হচ্ছে আবার ফাজলামি? মোজেম হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার মুখে একটা পৈশাচিক হাসি। গার্ডটা দেখলো ধীরে ধীরে তার মুখটা সম্পূর্ণরূপে পাল্টে গিয়ে একটা অন্য রূপ ধারণ করলো। এ কি? এ তো ভুবন দাদা বাবু, এই অফিসের কর্মচারী। সে ভয়ের চেয়ে অবাক হলো বেশি। গার্ড বলে উঠল, ভুবন দাদা বাবু, আপনি? একই ঘটনা আবার? এটা কি করে হচ্ছে বলুন তো? বললেন ইন্সপেক্টর দেশমুখ। পঙ্কজ ইতস্তত করে বলল, স্যার দেখলেনই তো আমরা এখানে নিরুপায়। কিভাবে কি হচ্ছে জানলে তো আমাদের কোনো সমস্যাই থাকতো না। হ্যাঁ, তা তো বেশ দেখছি। একের পর এক খুন হয়ে যাচ্ছে আর আপনারা বলছেন আপনারা সবাই নিরুপায়। এর পিছনে আপনাদের কারো হাত নেই তো? দেখুন, কিছু জেনে থাকলে এখনই বলুন, নইলে কিন্তু বিপদ আছে। আমি যা জানি সবটাই আপনাকে বলেছি। কোনো কিছু গোপন করার মতন কোনো কারণ এখানে নেই। বলে মালিক চুপ করে দাঁড়িয়ে রইল। স্যার, আমি একটা কথা বলবো? বলল দেশমুখের কনস্টেবল হীরালাল। ইন্সপেক্টর মালিককে যেতে বলে কনস্টেবলের দিকে উৎসুক দৃষ্টি দিয়ে বলল, কি বক্তব্য? কনস্টেবল একটু খাটো গলায় বলল, স্যার, এই জায়গাটা ভালো নয়। আমার মনে হয় এই সব ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার রয়েছে। হোয়াট রাবিশ! এসব কি বলছো তুমি? একজন পুলিশের লোক হয়ে এই ধরনের কথা বলছো কি করে? সরি স্যার, আসলে আমার মনে হলো তাই বললাম। আমার মনটা কু গাইছে তো, তাই।
ঠিক আছে, কিন্তু এ ধরনের কথা আর বলবে না। ওকে স্যার, আর বলবো না। আর শোনো, আজ রাতে আমরা সেকেন্ড ফ্লোরে গার্ড দেব, তাই তৈরি থেকো। কথাটা শুনে কনস্টেবল হীরালালের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে পানসে মুখে মাথা নাড়ালো বটে, কিন্তু এই কাজে তার মোটেও সায় ছিল না। বাইরে ক্রমাগত ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। একটানা অনেকক্ষণ বসে থেকে ইন্সপেক্টর দেশমুখ ও তার কনস্টেবল হীরালালের কোমর ব্যথা হয়ে গেছে। খানিকটা বিরক্তির স্বরে দেশমুখ বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আমি না আসা পর্যন্ত কোথাও যেন না যাওয়া হয়। আমি যাই আপনার সাথে? না, যাবে না। কি করতে পুলিশের চাকরি নিয়েছেন? অন্য কোনো পেশা বেছে নিলেই তো পারতেন। হীরালাল মাথা নিচু করে রইল দেখে দেশমুখ বলল, চুপচাপ বসে থাকো, কোথাও যাবে না। বলে দেশমুখ ওয়াশরুমের দিকে চলে গেল। কি কুক্ষণেই না পুলিশের চাকরিতে জয়েন করেছিলাম, এরপর প্রাণটানা হারাতে হয়। এরপর 1 ঘন্টা কেটে গেল, তবুও দেশমুখের দেখা নেই। কিছুটা অস্বস্তি নিয়েই হীরালাল সেকেন্ড ফ্লোরের বাথরুমের দিকে অগ্রসর হলো। সেখানে এসে দেখল ওয়াশরুমের দরজাটা খোলা, এবং আরও তাজ্জব হলো এটা দেখে যে ইন্সপেক্টর দেশমুখ সেখানে নেই। কি হলো? স্যার গেলেন কোথায়? তখন তো দেখলাম স্যার সোজা এখানেই ঢুকলেন। এরপর হীরালাল ওয়াশরুমে ঢুকে যায় এবং চারিদিক দেখতে থাকে। সব ঠিকই আছে, কিন্তু কোণের দিকটা নজরে আসতেই তার চোখ আটকে গেল সেখানে। একটা মিডিয়াম সাইজের গর্ত রয়েছে সেখানে। আন্দাজ গর্তটা মিনিমাম 1 থেকে 2 ফুট চওড়া তো হবেই। গর্তটা এমনভাবে রয়েছে যে সহজে কারোর চোখ সেখানে পড়বে না। অপেক্ষা না করেই সেটা দেখার জন্য সে গর্তটার দিকে টর্চের আলো ফেলতেই তার চোখ সেখানে আটকে গেল। হীরালাল দেখল সেই গর্তের ভিতরে অনেক মৃতদেহ একসাথে রয়েছে, আর সেগুলির মধ্যে ইন্সপেক্টর দেশমুখের মৃতদেহটাও রয়েছে। হীরালাল ভাবল সে নিশ্চয়ই ভুল কিছু দেখছে, তাই ভালো করে দেখার জন্য সামনে এগোতে যাবে এমন সময় টর্চের আলোটা বন্ধ হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, এখনই টর্চটা বন্ধ হতে হলো। আর এখানে এত গভীর একটা গর্ত আছে, আগে তো দেখিনি। সেদিন তো রাউন্ড দিলাম। এরপর হঠাৎ লোডশেডিং হয়ে যায়। এ বাবা, আবার লোডশেডিং কিভাবে হলো? সে ওখান থেকে বেরিয়ে আসছিল, কিন্তু একটা শব্দ পেতে থেমে গেল। অনেকটা গার্গেল করলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ, যেটা ওই গর্তের ভেতর থেকেই আসছে বলে মনে হলো হীরালালের। পুনরায় গর্তের কাছটাতে টর্চ ফেলতেই হীরালালের রক্ত হিম হয়ে গেল, কারণ গর্তটা দিয়ে উঠে আসছে এক বিভৎস দেখতে জীব। তার শরীর থেকে পুজ ও রক্ত ঝরে পড়ছে এবং তার চোখটা যেন গলে গেছে। এক নজরে দেখেই চিনতে পারল তাকে। একে তো হীরালাল দেখেছে, এই ছেলেটা তো ওই অফিসেই কাজ করে। কিন্তু ভীতু হীরালাল আর একটু অপেক্ষা না করে সেখান থেকে প্রাণ ভয় ছুটে পালালো। যখন সিঁড়ি দিয়ে নামতে যাবে তখন একটা দিকে চোখ পড়তেই থেমে গেল। ইন্সপেক্টর দেশমুখ সেই একই চেয়ারে বসে রয়েছে। তার মানে ওটা নিশ্চয়ই সে ভুল কিছু দেখেছে। এটা দেখে হীরালাল হাঁপ ছেড়ে বাঁচল। একটুও সময় নষ্ট না করে সেখান থেকে ছুটে পালালো আর বলল, স্যার তাড়াতাড়ি চলুন এখান থেকে, খুব বিপদ আমাদের। কি বিপদ? হীরালালের কেমন যেন একটা সন্দেহ হলো। লোডশেডিং হওয়ার জন্য একে তো সে দেশমুখের চেহারাটা ভালো করে দেখতে পারছে না, তার উপর দেশমুখের গলার স্বরটা যেন ঠিকঠাক নয়, যেন অন্য কেউ কথা বলছে। হীরালাল ইতস্তত ভাবে বলল, স্যার সব বলবো, আগে এখান থেকে বের হয়ে চলুন। দেশমুখ এরপর কিছু বলল না, শুধু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঠিক তারপরেই তাকে বলতে শোনা গেল, তুমি তখন ঠিকই দেখেছো হীরালাল, এটা ইন্সপেক্টর দেশমুখের মৃতদেহ। হীরালাল এই কথা শুনে ভীষণ চমকে গেল এবং নিজের টর্চটা সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মুখে ফেলতেই যা দেখলো তাতে সে খুব ভয় পেয়ে গেল। এটা তো অফিসের সেই ছেলেটা, কি যেন নাম তার? হ্যাঁ, ভুবন সমাদ্দার। কিন্তু এ কি তার রূপ? এই কি তবে? হীরালালের হাতটা অনেকক্ষণ ধরেই থরথর করে কাঁপছিল। এবার তার হাত থেকে টর্চটা পড়ে গেল। প্রীতম খুব ভালো স্টুডেন্ট, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই কদিন রাত জেগে পড়াশোনা করছে। প্রীতমদের বাড়িটা 3 তলা, বেশ বড় ও সুন্দর।
প্রীতমের মনে হলো যে একবার ছাদ থেকে ঘুরে আসলে ভালো হয়। একটানা পড়তে পড়তে তার মাথাটা ঝিম ধরে গেছে। ছাদে এসে তার শরীরটা বেশ ঝরঝরে হয়ে উঠল। সেখানে ফুরফুরে হাওয়া দিচ্ছে। প্রীতমদের বাড়ির সামনেই রয়েছে বিশাল কোম্পানির বিল্ডিংটা। প্রতিদিন সেখানে অনেক লোক আসে। কিন্তু সেকেন্ড ফ্লোর বরাবর তার নজর যেতেই সে দারুণভাবে চমকে গেল। কারণ দূর থেকে সে যা দেখছে তাতে যে কোনো সাধারণ মানুষের রক্ত হিম হয়ে যেতে পারে। সে দেখছে একটা কালো অবয়ব একটা লোকের পা ধরে একদিকে তাকে টেনে নিয়ে চলেছে, এবং তার মাথাটা মেঝের সাথে ঘষতে থাকার কারণে হয়তো একটা ক্ষীণ খসখসে শব্দ হচ্ছে। সেই অবয়বটিকে দূর থেকে প্রীতম যতটা ভালো দেখতে পেল তাতে মনে হলো সেটি একটি ছেলের অবয়ব। কিন্তু তার হাবভাব দেখে মনে হচ্ছে সে স্বাভাবিক নয়, কারণ তার শরীরটা কেমন যেন বেঁকে গেছে বলে মনে হচ্ছে। আর তার মাথাটা স্প্রিংয়ের মতো একবার এপাশে ও আরেকবার ওপাশে দোল খাচ্ছে। প্রীতম এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ তার বাবাকে ডেকে আনলো। তার বাবা তখন সবে কাজ থেকে ফিরে ঘুমোতে যাবে। প্রীতমের কথা শুনে জানলার সামনে এসে দেখলো বাইরে কিছু অস্বাভাবিক দেখা যাচ্ছে না, সবই স্বাভাবিক। প্রীতমের বাবা তাকে আচ্ছা করে বকে দিয়ে বলল, পড়ার সময় মনটা কোন দিকে থাকে? পড়তে হলে পড়, নইলে ঘুমিয়ে পড়। প্রীতমের বাবা চলে গেলে সে আবার জানলার বাইরে যেদিকে সেই দৃশ্যটা দেখছিল সেদিকে তাকালো। না, কিছু দেখতে পেল না, সব স্বাভাবিক। উপর মহল থেকে কঠোর নির্দেশ এসেছে যে যতদিন না এর একটা মীমাংসা হচ্ছে ততদিন এই অফিস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। এই নিয়ে পরপর 5টা খুন হয়ে গেল। পঙ্কজ লাহিড়ী গোমরা মুখ করে নিজের কেবিনে বসে শেষ কটা কাজ বুঝে নিচ্ছিলেন। কাজ তো একেবারে লাঠে উঠল। তাই যদি কর্মচারীদের দিয়ে ওয়ার্ক ফ্রম হোম টাইপ কিছু কাজ চালানো যায় তারই চেষ্টায় রয়েছেন। এর মধ্যে হঠাৎ এক বৃদ্ধ লোককে তার কেবিনের দরজার সামনে এসে উপস্থিত হতে দেখা গেল। ভেতরে আসতে পারি? পঙ্কজবাবু একবার তাকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলেন, তারপর তাকে বললেন, হ্যাঁ আসুন। বৃদ্ধ লোকটি ভিতরে এসে বললেন, আপনাকে কিছু জরুরি কথা বলার ছিল। চেয়ারটায় বসি, আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে আমার অসুবিধা হয়। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বসুন। ভদ্রলোক তার সম্মতি পেয়ে এবার আস্তে আস্তে চেয়ারে বসলেন। তারপর বললেন, আমার নাম চিত্তরঞ্জন সমাদ্দার। আমি হলাম ভুবন সমাদ্দারের ঠাকুরদা। ভুবন সমাদ্দার আপনার অফিসে বেশ কয়েকদিন হলো জয়েন করেছে। চিনতে পারছেন নিশ্চয়? হ্যাঁ চিনি, আপনি বলে যান যা বলছেন। উনি এবার তার ব্যাগ থেকে একটি জলের বোতল বের করে জল খেলেন, তারপর বলা শুরু করলেন। ভুবনের ছোটবেলা আমার কাছে কেটেছে। ওর বাবা ও মা গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে ও আর ওর ভাই পবন আমার কাছেই মানুষ হয়েছে। পবন হলো ওর যমজ ভাই। ওদের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 1 ঘন্টার। ভুবন পবনের থেকে 1 ঘন্টা আগে জন্মেছিল বলে ও হলো বড় ভাই। ছোট থেকেই 2 ভাই হলো একে অপরের প্রাণ। কেউই একে অপরকে ছাড়া থাকতে পারে না, এতটাই তাদের মধ্যে গভীর ভালোবাসা। ওরা একসাথে স্কুল পাস করে কলেজে উঠল। তারপর সময়ের সাথে সাথে কলেজের গণ্ডিও পেরোলো। এখানেই এমন একটা ঘটনা ঘটল যে ওদের জীবনে এক নতুন মোড় এলো। পবনের সাথে ওরই কলেজের এক বান্ধবীর প্রণয় জমে উঠল। পবন মেয়েটাকে সত্যিকারের ভালোবাসতো, কিন্তু মেয়েটা পবনকে মোটেই ভালোবাসতো না। ওই মেয়ে আগে থেকেই বিভিন্ন ছেলেদের সাথে প্রণয় ঘটিত সম্পর্কে জড়িত ছিল। পবন কিন্তু এটা জানতো না। তবে ওই যে সত্য সব সময় চাপা থাকে না, তা এক সময় উদ্ঘাটিত হয়েই যায়। এক্ষেত্রেও ঠিক তাই হলো। পবন একদিন হাতে নাতে মেয়েটাকে ধরে ফেলল এবং
তারপরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু এই সুযোগে মেয়েটা চেয়েছিল এই সুযোগটাকে ব্যবহার করতে। যেহেতু সে দেখলো যে পবনের থেকে আর কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না, তাই তাকে সে সরিয়ে দিল। কিন্তু পবন তার উপর কোনো জোর জুলুম চালালো না। ও শুধু চেয়েছিল এই কলঙ্কিত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। কিন্তু মেয়েটা তার এক প্রেমিকের সাথে পরামর্শ করে পবনকে খুন করে দিল। খুন করে তার দেহটা ভাসিয়ে দিল নদীতে। পবন তার ভাই ভুবনের সাথে সব কথা ভাগ করত। সে যখন খবর পেল এটা, তখন তার মাথায় রীতিমতো বাজ পড়ল। সে কিছুতেই তার ভাইয়ের এই মৃত্যু মেনে নিতে পারছিল না। এক ফোঁটা জলও তার চোখ থেকে গড়াতে দেখা গেল না। আমি অনেক চেষ্টা করেও তাকে কাঁদাতে পারিনি, যা আমার কাছে খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। আর হলো ঠিক তাই। ও একটা বিরল রোগে আক্রান্ত হয়ে পড়ল, যাকে এক কথায় বলে স্প্লিট পার্সোনালিটি। মানে এমনি সময় সব ঠিক, কিন্তু মেয়েদের দেখলে ওর কেমন যেন একটা অনুভব হয়, আর তারপরেই ওর মধ্যে এক অন্য সত্তা ভর করে। এই সত্তা কিন্তু খুব ভয়ঙ্কর। তখন ভুবন হয়ে ওঠে প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ এবং মেয়েদের খুন করতে উদ্যত হয়। আর একটা কথা জেনে রাখুন, এর মধ্যে সে তার ভাইয়ের খুনি সেই মেয়েটাকে শাস্তি হিসেবে তাকে চরম কষ্ট দিয়ে মেরে ফেলে। ঠিক যেভাবে মেয়েটা তার ভাইকে মেরেছিল, তাকেও একইভাবে মারে। প্রত্যেক মেয়েকেই সে যেন তার ভাইয়ের হত্যাকারী হিসেবে দেখে। সে যখন স্বাভাবিক থাকে তখন সব ঠিকঠাক, কিন্তু মেয়েদের দেখলেই তার গতি প্রকৃতির পরিবর্তন ঘটে। শুরু হয় মেয়েদের প্রতি তার বিতৃষ্ণা, এবং সেই থেকেই মেয়েদের হত্যা করা। ভুবন এমনিতে মেয়েদেরই হত্যা করে, কিন্তু তার কাজ যেই বাধা দেবে তাকে কিন্তু সে কোনো মতে ছাড়ে না। সেক্ষেত্রে মেয়ে ছেলে বলে কিচ্ছু থাকে না। কি সাংঘাতিক। আচ্ছা, ভুবনের স্প্লিট পার্সোনালিটি কবে থেকে রয়েছে? তা প্রায় 1 মাস হলো। তাহলে কি আমাদের অফিসে যে যে ঘটনাগুলো ঘটলো সেগুলোর পেছনে এর পিছনে তাঁরই হাত রয়েছে? তাহলে তো ইমিডিয়েটলি পুলিশে খবর দিতে হবে। চেষ্টা করে দেখতে পারেন, তবে তাতে কিছু লাভ হবে বলে তো মনে হয় না। ফলস্বরূপ আপনার প্রাণটাই চলে যেতে পারে। এর আগেও অনেকে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। প্রসঙ্গত একটা কথা আপনাকে বলে রাখি, ভুবনের অদ্ভুত দুটো ক্ষমতা রয়েছে। প্রথমত, সে খুব সহজেই রূপ পরিবর্তন করতে পারে, আর দ্বিতীয়ত সে মানুষকে হিপনোটাইজ করিয়ে যা ইচ্ছা তাই দেখাতে পারে। এই ধরুন, আপনি চেয়ারে বসে দেখছেন আমার জায়গায় অন্য একজন ব্যক্তি বসে, কিন্তু আসলে ওটা আমি বসে আছি। এই হচ্ছে তার ক্ষমতা। এটা অবশ্য সে কিভাবে শিখেছে বা আমি তা বলতে পারবো না। তাহলে উপায় কি? এই হত্যালীলা এভাবে চলতে থাকবে? কিছু তো একটা করতে হবে। এর উপায় কি তাও জানি না। এখন শুধু এটুকু বলতে পারি, আমাদের খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, অস্থির হলে হবে না। আমি চেষ্টায় রয়েছি যাতে খুব শীঘ্রই এর কিছু একটা সমাধান বের করা যায়। আপনাকে তাই আগে থেকে সাবধান করে গেলাম।
প্রকৃতি ফাইলগুলো স্যারের ঘরে রাখার জন্য এসেছিল, কিন্তু কেবিনে ঢুকতেই তার শরীর কেঁপে উঠল। সে যা দেখেছে তা দেখলে যে কারোরই শরীর কেঁপে ওঠার কথা। সবচেয়ে বড় ব্যাপার হলো ভয় পাওয়ার কথা। প্রকৃতি দেখছে স্যারের চেয়ারে, অর্থাৎ পঙ্কজ লাহিড়ীর চেয়ারে তিনি বসে রয়েছেন এবং সামনের চেয়ারে আরও একজন বসে রয়েছে। এক ঝলক দেখে মনে হবে কোনো বৃদ্ধ লোকের দেহ। দেহ বললাম কারণ লোকটির দেহটাই রয়েছে, তার কোনো মাথা নেই। অপর প্রান্তে বসে থাকা পঙ্কজ লাহিড়ীরও একই অবস্থা, তারও দেহের উপর মাথা বলে কিছু নেই। প্রকৃতি স্পষ্ট বুঝতে পারল যে কেউ তাদের মাথা দুটো তাদের ধর থেকে আলাদা করে দিয়েছে, কিন্তু কে এই কাজ করতে পারে প্রকৃতি বুঝতে পারেনি। এই ঘটনার পর 2 দিন কেটে গেছে। আবারও পুলিশ এসেছে, সবকিছুর তদন্ত হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। অফিস এখন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে রয়েছে। পঙ্কজ লাহিড়ীর মৃত্যুর পর থেকে অফিসের সমস্ত কাজ এখন ওয়ার্ক ফ্রম হোম হয়। ওনার জায়গায় নতুন একজন এসেছে, সেই এখন সমস্ত দায়িত্ব নিয়েছে। লোকটা খুব কম সময়ের মধ্যে সবকিছু ঠিক মতো বুঝে নিয়েছে। লোকটার এলেম আছে বলতে হবে। আজ সারাদিন ধরে টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে। খবরে বলেছে নিম্নচাপের কারণে নাকি কালও সারাদিন বৃষ্টি হবে। একদিকে ওয়ার্ক ফ্রম হোম হয়ে অবশ্য ভালোই হয়েছে। এই কাদা জল আর বৃষ্টি মাথায় নিয়ে আর অফিসে যেতে হবে না, এটা ভেবে মনে মনে প্রকৃতি বেশ খুশি হলো। প্রকৃতি কর্মসূত্রে কলকাতাতে বসবাস করে। বিধাননগর সেক্টর 1-এর কাছে একটা 2 BHK ফ্ল্যাট নিয়ে সে দিব্যি দিন কাটিয়ে দেয়। বিছানায় বসে ল্যাপটপে কাজগুলো মিটিয়ে নিয়ে এবার সে উঠে পড়ল। না, এবার একটু চা বা কফি কিছু একটা খেতে হবে। সারাদিন অনেক কাজ হয়েছে। বাইরে কলিং বেলের শব্দ শোনা গেল। এই দুর্যোগের দিনে আবার কে এলো? দরজা খুলতেই প্রকৃতি দেখল সামনে ভুবন দাঁড়িয়ে রয়েছে। কি ভুবন, তুমি? কেমন সারপ্রাইজ দিলাম? হ্যাঁ, কিন্তু রাস্তা চিনে এলে কিভাবে? তুমি কি জানতে আমি এখানে থাকি? হ্যাঁ, তা একটু খোঁজ খবর নিয়ে জেনেছি। কাজ সব কমপ্লিট নাকি বাকি আছে? এই সবে কাজ সেরে কফি খেতে যাচ্ছিলাম। ভালোই হয়েছে তুমি এসেছো। এমনিতেই সারাদিন ধরে একভাবে কাজ করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম। এসো এসো, ভেতরে এসো। ভুবনকে ড্রয়িং রুমে বসতে বলে প্রকৃতি কফি করতে চলে গেল। তারপর মিনিট 15-এর মধ্যে 2 কাপ কফি নিয়ে এসে সোফায় বসতে বসতে বলল, তোমার কাজ কমপ্লিট নাকি আজকে ছুটি নিয়েছো? না না, কাজ কমপ্লিট করেই এসেছি। ছুটি নিলে খাবো কি? এমনিতেই কাজ বাজ সব লাটে উঠতে বসেছে, তার মধ্যে ছুটি নিলে আর দেখতে হবে না। হ্যাঁ, কদিন ধরেই যা হচ্ছে, কার নজর যে পড়লো আমাদের কোম্পানির ওপর কে জানে। কথাটা শুনে ভুবন কিছু বলল না, বরং তার বদলে কথাটা ঘুরিয়ে দিয়ে অন্য একটা কথা বলল। তবে ওয়ার্ক ফ্রম হোম হয়ে একদিকে ভালোই হয়েছে, এই জল কাদা ঠেলে আর অফিসে যেতে হবে না। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। বলে তারা দুজনেই হাসতে লাগলো। কিছুক্ষণ কথাবার্তা চলার পর প্রকৃতি বলল, এই ওয়েদারে একটা ভূতের গল্প শুনলে কেমন হয়? ভুবনের চোখটা সামান্য চিকচিক করে উঠল। সে বলল, হ্যাঁ, দারুণ হবে। আমি জানো তো ভালো ভূতের গল্প বলতে পারি, কিন্তু তুমি শুনবে? তাই নাকি? বলো না বলো না, আমায় বলো। আমি ভূতের গল্প শুনতে ভীষণ ভালোবাসি। বেশ, তাহলে আজ তোমাকে একটা মানুষ ভূতের গল্প শোনাবো, যে কিনা ভূতের চেয়েও বেশি সাংঘাতিক। বাবা, এ আবার কেমন ভূত? ভুবন একটা শয়তানি হাসি হেসে বলল, এরা মানুষের মধ্যেই থাকে, তুমি বুঝতে পারবে না, কিন্তু বাগে পেলে প্রতিশোধ নিয়ে নেবে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ভূতের প্রতিশোধ। ওই যে বললাম না, ভূতের গল্প বলবো, ওটারই কথা বলছি। ও, তাই বলো। তবে বলি, মন দিয়ে শোনো। ভুবন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ও কিছু বলার আগেই ঘরের আলোগুলো সব একসাথে নিভে গেল। সম্ভবত লোডশেডিং হয়ে গেছে। যা, এ আবার কি হলো? এখনই লোডশেডিং হতে হলো? তুমি বসো তো, আমি আলোর ব্যবস্থা করি। প্রকৃতি ভুবনকে বসতে বলে রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে গিয়ে অন্ধকারে অনেক খোঁজাখুঁজির পর কয়েকটা মোমবাতি সঙ্গে করে নিয়ে এসে জ্বালিয়ে দিল। প্রকৃতি এসে দেখল ভুবন ড্রয়িং রুমে নেই। ও আবার এর মধ্যে কোথায় গেল? ভুবন গেল কোথায়?
তুমি কি বাথরুমে? কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, সবকিছু চুপচাপ। প্রকৃতি একটা মোমবাতি নিয়ে বাথরুমে গিয়ে দেখলো ওখানেও কেউ নেই, রান্নাঘরেও ভুবন নেই। কিন্তু যখন সে তার বেডরুমে ঢুকলো তখন দেখলো ভুবন ওপাশ ফিরে তার চেয়ারে বসে রয়েছে। ভুবন, তুমি এখানে কি করছো? চলো চলো, কফি খাবে, চলো। ভুবন কোনো কথা বলল না, যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। ব্যাপারটা প্রকৃতির খুব অস্বস্তি হলো। ও এবার ভুবনের কাছে গিয়ে বলল, কি হলো? তোমায় কিছু বলছি আমি। এই কথা বলতেই ভুবন একবার তার দিকে তাকালো, আর সাথে সাথে প্রকৃতির শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। প্রকৃতির হাত থেকে মোমবাতিটাও পড়ে গেল। ও দেখল ভুবনের মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে এবং তার চোখে মুখে ফুটে উঠেছে প্রচন্ড অশুভ কিছু, যা বলে প্রকাশ করা যাচ্ছে না। চোখগুলো অস্বাভাবিকভাবে নির্জীব দেখাচ্ছে, অনেকটা মাছের চোখের মতো। এ কাকে সে দেখছে? এটা কি ভুবন না অন্য কেউ? প্রকৃতি কিছু করার আগেই ভুবন ওর হাত ধরে ওকে নিজের কোলের উপর বসিয়ে দিল। তারপর মুহূর্তের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে ওর গলাটা কেটে দিল। আজ অনেকটা দেরি হয়ে গেছে। আসলে বছরের এই সময়টা কাজের এত চাপ থাকে যে মাথায় তোলা যায় না। স্মৃতি সামনের মোড়টা ক্রস করে সরু গলিতে সবেমাত্র ঢুকেছে কি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ বড় বড় জলের ফোঁটা এসে রাস্তায় পড়ছে। ইস, এখনই শুরু হতে হলো। ছাতাটা যে কোথায় গেল? না, অনেক খোঁজাখুঁজি করে ছাতাটা সে পেল না। ওটা ওর ব্যাগের মধ্যেই ছিল। ঠাসা জিনিসপত্রের মধ্যে ঢুকে গেছিল বলে খুঁজতে একটু অসুবিধা হচ্ছিল। তবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টির বেগ এমনি বেড়ে গেল যে ছাতাও তার আর এমন কাজে লাগতো না। এদিকে বাড়ি যেতে এখনো আধ ঘন্টা সময় লাগবে। স্মৃতি জোরে জোরে পা চালিয়ে সামনে চলছিল। হঠাৎ সামনে এমন জোরে বাজ পড়ল যে সে ভয়ে ছিটকে রাস্তার ধারে সরে গেল। অমনি একজন লোক এসে তাকে ধরে ফেলল। আরেকটু হলে সে পড়েই যেত যদি না ওই লোকটা তাকে ধরত। ধন্যবাদ দাদা, আর একটু হলেই পড়ে যাচ্ছিলাম। ঠিক আছে, ধন্যবাদ পরে বলবেন, আগে ওদিকে চলুন তো, ওটা আমার বাড়ি, বৃষ্টি থামলে তবে যাবেন। স্মৃতি যেতে না চাইলেও লোকটা তাকে এক প্রকার জোর করে তার বাড়িতে নিয়ে গেল। এই দুর্যোগের মধ্যে কেউ বাইরে থাকে? কিছু হবে না, বৃষ্টি একটু ধরে গেলেই চলে যাবেন। আসলে আজকে কাজের প্রেশার এত ছিল যে সবকিছু শেষ করতে গিয়েই দেরি হয়ে গেল। বেশ বেশ, হতেই পারে, ভিতরে এসে বসুন। স্মৃতি ভিতরে যেতে যেতে প্রশ্ন করল, দাদা, আপনি কি একা থাকেন? হ্যাঁ, একাই থাকি। আমার তো মা বাবা কেউ নেই, তাই। তবে এখন এটা অভ্যেস হয়ে গেছে, যবে থেকে ও এসেছে। কে এসেছে? দেখতে পাবেন আর কিছুক্ষণ পরেই। কথাটা শুনে স্মৃতির খুব খারাপ লাগলো। কিছুক্ষণ ধরে লোকটার সাথে কথা বলার পর সে তার পরিচয় দিল। লোকটাকে তার নাম জিজ্ঞেস করলো। আমার নাম ভুবন সমাদ্দার, আর ও হলো। বলা শেষ হলো না, তার আগেই স্মৃতি পিছন ফিরে দেখলো তার সামনে যে বসে আছে ঠিক সেই রকম দেখতে হুবহু একজন তার পিছনে দাঁড়িয়ে। ইনি আপনার? স্মৃতি কার সাথে কথা বলছে তার সামনে তো কেউ নেই। সে যখন আবার পিছন ফিরল তখন দেখলো সেখানেও কেউ নেই। ব্যাপারটা কি হচ্ছে সে বুঝতে পারল না। সে এবার পুরো ঘাবড়ে গেল। আবার সামনে ফিরতেই সে দেখলো ভুবন লোকটা সামনে বসে মিটমিট করে হাসছে। কিন্তু ভুবনকে অবাক করে দিয়ে স্মৃতিও এবার তার সামনে হাসতে লাগলো। ভুবনের হাসি কিন্তু এতে থামলো না, কিন্তু স্মৃতি ভুবনকে কোনো সুযোগ না দিয়েই ওর ব্যাগ থেকে রিভলভার বের করে ওকে শুট করে দিল। গুলিটা ঠিক ভুবনের উরুতে লাগতেই সাথে সাথে ভুবন মাটিতে পড়ে ছটফট করে লাফাতে লাগলো। তারপর কিছুক্ষণের মধ্যে ভুবন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতেই স্মৃতি বলে উঠল, ইওর গেম ইজ ওভার ভুবন, এবার তোমার পালা। প্রকৃতি হলো আমার নিজের দিদি, তাকে নিশ্চয়ই মনে পড়ছে, যাকে তুমি নৃশংসভাবে হত্যা করেছ। সেদিন ঠিক যেভাবে তুমি আমার দিদিকে মেরেছিলে, আমিও আজ ঠিক সেভাবেই, না না, তোমাকে ওর চেয়েও বেশি কষ্ট দিয়ে মারব। হ্যাঁ, এটাই হবে তোমার উচিত শাস্তি।
গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়। কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানায় থাক।